স্বাধীনতার ঘোষক নিয়ে আমরা নানান কথা বলি। এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলে এই অগ্নিঝরা দিনের কথা আর কেউ বলবে না। 17 বছর ধরে সাংস্কৃতিক কর্মীরা কখনো প্রকাশ্যে, কখনো রূপক, কখনো উপমা দিয়ে নানাভাবে প্রতিবাদ করেছে। ওরা আসলে দ্রব্যমূল্য থেকে, সিন্ডিকেট থেকে শুরু করে দেশের মানুষের গুম, খুন, মামলা, হামলা যা শুরু করেছিল, ওগুলো আর আমাদের নিতে পারছিলাম না মাথার মধ্যে। তখনই আসছে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা। দেখুন, মানুষ যদি তার হৃদয়ের কথাগুলো বলতে না পারে, তখনই তো সে বলে যে কথা ক, আওয়াজ উড়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব অগ্নিঝরা দিনের কথা। আপনারা সবাই জানেন যে দেখতে দেখতে আবারও আমাদের সামনে সেই জুলাই, অগ্নিঝরা জুলাই, যে জুলাই সারা বাংলাদেশ জেগে উঠেছিল, যে জুলাইতে অন্যায় মাথা নত করেছিল ন্যায়ের সামনে, আর অসংখ্য অগণিত মানুষ রক্ত দিয়েছিল এবং রক্তের উপর দিয়ে স্বৈরাচার বিদায় নিয়েছিল। কত অজানা এখনও আহতরা চিৎকার করছে, হয়তো হসপিটালের বিছানায় কিংবা তাদের বাড়িতে বসে। আর এই যে স্বৈরাচার বিদায়ের পেছনে কাজ করেছে অগণন মানুষ, জেগে উঠতে, সেই গোটা জাতিকে জাগিয়ে তুলতে ভূমিকা রেখেছিল সাংস্কৃতিক অঙ্গনের গুটি কয়েক মানুষ। আমরা গুটি কয়েকই বলছি। আজকে এই তেমন দুজন ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পরিচয় করে দিচ্ছি। অনুষ্ঠানে আমার বাঁ পাশে রয়েছেন আপনাদের সকলের প্রিয় গীতিকার, সঙ্গীত পরিচালক এবং সংগঠক ইথুন বাবু। বাবু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। এবং ডান পাশে রয়েছেন আপনাদের আরও একজন প্রিয় মুখ, সঙ্গীত শিল্পী, সাংবাদিক, লেখক, আসলে অনেকগুলো পরিচয় আছে, আমিরুল মোমিনিন মানিক। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাই টিভিকে এবং আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আশা করি প্রিয় দর্শক, আমরা এই সময়টা আমরা আমাদের দুজন গুণী ব্যক্তির সাথে কাটাবো। বাবু ভাই, আপনাকে দিয়েই একটু শুরু করি। শিরোনাম দেখেছেন অগ্নিঝরা দিনের কথা। আমরা সেখানটাই আসতে চাচ্ছি। এই জুলাই আন্দোলন শুধুমাত্র না বলে আমরা একটু বিগত যে 17 বছরের ফ্যাসিবাদী যে সময়টা, সেই সময়ে একটু ফিরে যাই। সেই সময়ে আমরা দেখেছি যে সাংস্কৃতিক অঙ্গন একটা সময়ে আমরা দেখতাম যে অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠত, কিন্তু আমাদের কাছে, অনেকের কাছে গণমাধ্যম কর্মী হিসাবে মনে হয়েছে যে গত 15-17 বছর সেই ফুঁসে ওঠাটা কেমন যেন ছিল না, বহুদা বিভক্ত এরকম ছিল। সেই জায়গাটায় একটু ফিরে যাই। সেই আপনার আসলে মূল্যায়ন কি, কেন বিগত 17 বছরের সাংস্কৃতিক অঙ্গন ঘুমিয়েছিল? ধন্যবাদ আপনাকে। মানিক ভাই আমার একটা প্রিয় লোক, বসে আছে, ভালোবাসি অনেক। আপনাকে, হ্যাঁ, আপনাকেও খুব সম্মান জানিয়ে শুরু করছি। যেটা কথা বলছেন আসলে অগ্নিঝরা দিনের কথা, এই কথাটার মধ্যে আমার একটা আছে, কারণ এই কথাগুলো শুনতে ভালো লাগে না। 71 কেন হয়েছিল ওটা আপনাদেরকে করতে হবে। আমাদের যুদ্ধগুলো কেন হয়েছিল, দেশের জন্য আমরা প্রাণ দিয়েছি, ভাষার জন্য প্রাণ দিয়েছি, দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। তো এই অগ্নিঝরা দিনের কথা আজও আমাদেরকে তুলে আনতে হয়। এই জিনিস দিনের ক্ষেত্রে আপনি যদি বের হয়ে না আসতে পারেন, আমার জেনারেশনও কিন্তু ওই অগ্নিঝরা দিনের কথা নিয়ে আলাপ করবে। নিশ্চয়ই। আমরা স্বাধীন বাংলাদেশ আজকে 54 বছর চলছে। আমরা এখনো মানুষ অনাহারে মরছে, এখনো মানুষ তার স্বাধীনতা খুঁজে পাচ্ছে না। একমাত্র শব্দ হচ্ছে অগ্নিঝরা দিনের কথা। এই যে হতে আছে, এটা কি সিঁড়ির মতো মনে হচ্ছে, হচ্ছেই। 72-এ শেখ মুজিব এসে এক নয়তন্ত্র শুরু করছিল, আপনার মনে পড়ে। তিনি রক্ষী বাহিনী তৈরি করছে, উনি জাসদের প্রচুর লোকদেরকে মেরে ফেলেছে। এই যে অগ্নিঝরা দিনের কথা, স্বাধীন, তাহলে এই যে 30 লক্ষ যে শহীদের বিনিময়ে যে আমাদের স্বাধীনতা, এটা কি এই অগ্নিঝরাই থাকবে, এইভাবেই থাকবে? এটাকে আমি পছন্দ করি না। আমরা দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে দেশটাকে গড়ার কাজে ব্যস্ত থাকবো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র 3.5 বছর সে ক্ষমতায় ছিলেন, কিন্তু 3.5 বছরে সে যে আবহাওয়া তৈরি করেছিল, ওই আবহাওয়াতেই কিন্তু এখনও দেশ চলছে। স্বাধীনতার ঘোষক নিয়ে আমরা নানান কথা বলি। এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলে এই অগ্নিঝরা দিনের কথা আর কেউ বলবে না। এটাকে চর্চা আমরা অন্যভাবে করি, দেশকে ভালোবাসি সবার, দেশটা কিন্তু সবার। আমরা কিন্তু বলেছি, আপনারা দেখেছেন যে এবার 5ই আগস্ট জুলাই যেটা আসতেছে, সেখানে কিন্তু দেশটা তোমার বাপের নাকি আমরা বলতেছি, কিন্তু এই কার্যকরী কথাটা কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে।
আপনাকে শক্ত হতে হবে, দেশকে চিন্তা করতে হবে, মাটিকে চিন্তা করতে হবে, মাটির গন্ধকে নিতে হবে, তারপর না আপনি দেশকে ভালোবাসবেন। সেখানেই একটু আসি, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেনই, দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা, কিছু কিছু বললেই পেলেই ধরছো ধরছো চেপে চেপে জনগণের গলা। কখন থেকে আপনার মনে হলো যে জনগণের গলা চেপে ধরছে, এবং এই গানের রচনার প্রেক্ষাপটটা? এইটা আসলে 2022-এর ঘটনা। আমি যখন দেখতাম যে সব ক্ষেত্রেই ফ্যাসিস্টরা তাদের বাপের তাদের বাপের তাদের বাপের তাদের সব কিছুতে তাদের বাপের ছিল, তখনই আমার মনের মধ্যে কাজ করতেছে আসলে তা সবকিছু যদি ওদের বাপের হয়, আমরা কার? 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে দেশ, এরা কারা? তখনই আমি চিন্তা করছি দেশটা তোমার বাপের নাকি, করছো ছলাকলা। আর ওরা আসলে দ্রব্যমূল্য থেকে, সিন্ডিকেট থেকে শুরু করে দেশের মানুষের গুম খুন মামলা হামলা যা শুরু করেছিল, ওগুলো আর আমাদের নিতে পারছিলাম না মাথার মধ্যে। তখনই আসছে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলাকলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। আপনার গলাটা কি চেপে তখন ধরেছিল? আপনি কি করে আপনার গলা বাড়াতে পারলেন? আমার গলাটা তো চেপে ধরেছিল, মানে কি, আমি তো 5ই আগস্টকে এই জন্য স্যালুট করি যে আল্লাহ প্রদত্ত দিন, আল্লাহ রহমের দিন, এই শুকরিয়া আদায় করা উচিত। তাতে তো আপনি তো আমার গলা না চেপে না, আমরা তো পালাই থাকতাম সবসময়ের জন্য। আমরা তো আর আপনাদের সাথে আসিনি, এই জীবনে আমার জীবনের প্রথম আমি এই মাইটিভিতে আসলাম, কোনোদিন তো ডাকেননি। এখান থেকেই যদি শব্দগুলো চয়ন হবে, আপনারা কিন্তু ডাকেননি। তো এই যে আমি 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 যদি একটু বেয়াদবি না নেন, সেটি হচ্ছে যে আসলে শিল্পীদের পলিটিক্যাল শোতে আমাদের ডাকা হয় না, এটি সত্যি কথা। কিন্তু আমাদের স্বৈরাচার বিরোধী অবস্থান থেকে যে পলিটিশিয়ানরা ছিল, তারা প্রত্যেকে কিন্তু বিপরীত সিটে বসতো। একটা সময় আমিরুল মোমিনিন মানিকও এই সঞ্চালকের সিটে বসেছেন। অবশ্যই, প্লিজ আপনি কন্টিনিউ করুন। আমি বলতেছি যে আপনি ঠিক আছে, আপনি পলিটিক্যাল, যেহেতু আমি সাংস্কৃতিক ব্যক্তি, গান টান নিয়ে কাজ টাজ করি, আপনি গানের জন্য তো ডাকতে পারতেন। এবার একটা তো স্কোপ আছে। জি জি, এখানে তো মাই টিভি তো গানের অনুষ্ঠান অনেক কিছু হয়েছে, সাংস্কৃতিক নিয়েও তো অনেক চর্চা হয়েছে, ওখানে তো ডাকেননি। কারণ আমরা ছিলাম জাতীয়তাবাদীতে বিশ্বাসী দল, আমাদের বিএনপি করি, আমাদেরকে ডাকা যাবে না, বিষয়টা তো এরকম ছিল। এটা আমরা কারা তৈরি করছে, এই তৈরি থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলছি এই তৈরিটাকে আমি চাই না। সবাই সবার কথা বলতে আসবে, যার গ্রহণযোগ্যতা থাকবে সে আসবে, যার গ্রহণযোগ্যতা নাই সে ভাসবে। বাবুভাই, এই যে গলা চেপে আপনি বলছেন যে গলাটাই থাকতো না, সেই গল্পটা একটু শুনবো। আমি একটু মানিক ভাই থেকে ঘুরে আসি। অবশ্যই মানিক ভাইয়ের কথা শোনার জন্য তো আমি আজকে আসছি। আয় ভোর, মানিক ভাই ভোর কি এসেছে? কখন মনে হলো, কি প্রত্যাশা নিয়ে সেই ভোরের স্বপ্ন দেখতেন? মানে গত 17 বছর যে অন্ধকার আমাদেরকে আবদ্ধ করে রেখেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই রাজধানীর শাহবাগ, কাঁটাবন, নিউ মার্কেট এলাকায় একটা গ্রাফিতি সুবোধ একটা খাঁচার মধ্যে বসে আছে। এরপর লেখা আছে হবে কি, আবার কোথাও কোথাও লেখা ছিল সকাল হবে কি। তো একটা অনিরুদ্ধ স্বপ্ন নিয়ে কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে। অনেক কৃতজ্ঞতা যে ইথন বাবু ভাইয়ের সঙ্গে আমি বসেছি, এটা আমার জন্য বড় পাওয়া। আপনার সঙ্গে বসেছি এবং মাই টিভির প্রতি কৃতজ্ঞতা, মাই টিভির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরুদ্দিন সাথী, তার জন্য অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। তো আমি তো এই চ্যানেলে কর্মরত ছিলাম একসময়, সর্বশেষ বার্তা সম্পাদক ছিলাম। সে যাই হোক, 17 বছর কিন্তু একটা দাহকালের মধ্যে আমরা কাটিয়েছি নানাভাবে, একটা অস্থিরতা, একটা অনিশ্চয়তা। তো যে এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান কিন্তু একদিনে হয়নি, এর বুনিয়াদ তৈরি করতে হয়েছে। কেউ যদি বলে যে হঠাৎ করে হয়ে গেছে, মানে সুকান্তের একটা কবিতা আছে যে হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। হ্যাঁ, তো আসলে 17 বছর ধরে সাংস্কৃতিক কর্মীরা কখনো প্রকাশ্যে, কখনো রূপক, কখনো উপমা দিয়ে নানাভাবে প্রতিবাদ করেছে। যারা প্রকাশ্যে করেছে তাদের প্রতি নিপীড়নের খড়গ নেমে এসেছে। আবার অনেকে, যেমন আপনি বললেন আয় ভোর তোর জন্য এই স্বপ্ন দেখা, দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলেই পাবো মুক্তির রেখা। এটা তো আমি এটা তো আমি 2013 সালে লিখেছিলাম, গেয়েছিলাম কিংবদন্তি নচিকেতা চক্রবর্তীর সঙ্গে। তো তখন তো এই স্বপ্নকে সামনে রেখেই আসলে গিয়েছিলাম যে আয় ভোর তোর জন্য এই স্বপ্ন দেখা। হ্যাঁ, নিঃসন্দেহে ভোর এসেছে। আমরা তো ফেব্রুয়ারি মার্চেও জানতাম না, বা যদি বলি যে আমরা জুনেও কি জানতাম যে জুলাই বা আগস্টে এইরকম একটা গণজোয়ার হবে, মানুষে মানুষে শক্তি দেখিয়ে একটা নতুন ভোর আনবে। পরিবর্তন তো হয়েছে নিঃসন্দেহে। এবং আপনি জানেন যে একটা কথা আছে যেটা হচ্ছে স্বতঃসিদ্ধ, যে মানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখন পৃথিবীতে কোনো কিছু অসাধ্য থাকে না। তো আমি মনে করি ভোর অবশ্যই এসেছে, কিন্তু এই ভোরটাকে আলো ঝলমলে রাখতে
এই ভোরে যেন রোদ্দুর থাকে, সেটার জন্য আমাদেরকে পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে হবে। আমি কি একটু একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে যেমন আহ, এই সময়টায় আমরা বেশিরভাগই দেখেছি যে চুপ ছিল। এই যে আয় ভোর, রূপক অর্থে ভোরটাকে চাওয়া, অন্ধকার দূর করা, যেমন বাবু ভাইরা ডিরেক্ট বলেছে খাঁচা ভাঙতে হবে পলিটিক্যাল স্টেজে উঠে। আপনি আপনার জায়গা থেকে কাজ করেছেন, ফিডব্যাকটা কেমন পেয়েছেন? অভূতপূর্ব। তরুণদের মধ্যে সারা, মানুষে মানুষে জাগরণ, এইগুলো নিয়ে ভাবনা যে আমাদেরকে অন্ধকারের বিপরীতে জেগে উঠতে হবে, আমাদের কথা বলতে হবে, অসঙ্গতির বিরুদ্ধে দাঁড়িয়ে আসলে ন্যায্যতা নিশ্চিত করবার জন্য রাজপথে নামতে হবে, যে যেখানেই থাকি না কেন প্রতিবাদ উচ্চকিত করতে হবে। দেখুন, এই গণ অভ্যুত্থানের সময় র‍্যাপ সঙ্গীত হয়েছে যে কথা ক আওয়াজ উডা। আমাদেরকে উন্নয়নের নামে একটা ফেক দর্শন দেখানো হয়েছে। দেখুন, মানুষ যদি তার হৃদয়ের কথাগুলো বলতে না পারে, তখনই তো সে বলে যে কথা ক আওয়াজ উড়া। আমি 2022 সালে লিখলাম যে আগুনের জুতো পায়ে হাঁটছি, ডুবি ডুবি তবু অযুত সাহসে উজানে সাঁতার কাটি, পায়ে নিয়ে আমি আগুনের জুতো, বেহায়া পথিক হাঁটি। আমি যদি আমাদের নিকট অতীতের কথা বলি, যে আপনারা জানেন মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার নেতা ছিলেন, দীর্ঘদিন শাসন করেছেন, সেখানে মানুষের জীবন উন্নততর হয়েছিল, কিন্তু শুধুমাত্র একটা অসুবিধা ছিল যে মানুষ কথা বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই টুটি চেপে ধরা হতো। আমাদের এইখানে কি হয়েছে, এই জনপদে যে আয়না ঘর তৈরি করা হয়েছে, অন্তর্ধান হয়েছে, নিখোঁজ হয়েছে, লাশ পদ্মা নদীতে ভেসে উঠেছে। কথা বললে আমি তো কেবল কথাই বলবো, আমি তো তোমাকে শক্তি দিয়ে উৎখাত করব না, কিন্তু কথা বলা যেত না। আমরা যখন টকশো করতাম, অ্যাঙ্করিং করতাম বা টকশোতে অ্যাটেন্ড করতাম, তখন কিন্তু এই সেলফ সেন্সরটা কাজ করতো যে আমি কোনটা বলবো, কোনটা বললে মধ্যরাতে আমার দরজায় নক করা হবে, কড়া নাড়া হবে যে আমিরুল মোমিনিন মানিক সাহেব একটু বাইরে বের হন, তারপরে সাদা পোশাকের পুলিশ আমাকে একটা গাড়িতে নিয়ে যাবে, আর খোঁজ পাওয়া যাবে না। এই যে রুদ্ধ অবস্থা, এখান থেকেই তো মানুষ ঘুরে দাঁড়িয়েছে এবং দেয়ালে দেয়ালে গ্রাফিতি লিখে লিখে তার হৃদয়ের কথাগুলো লিখেছে। কেন লিখেছে? মানুষ টিভিতে, রাস্তায়, জনসমাবেশে কথা বলতে পারেনি, তার হৃদয়ের কথাগুলো লিখেছে। বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। দেখুন, বুক পেতে দিয়েছে। সমকালীন পৃথিবীতে এই রকম উচ্চারণ আর কোন দেশে হয়েছে বলে ইতিহাস ঘাটলে খুঁজে পাওয়া যায়। জি, নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি আবার একটু বাবু ভাই আপনার কাছে আসি। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, এত সাহস যখন অন্যেরা একদম সব শিকলের মধ্যেই আটকাচ্ছিল, তখন এই এত সাহস কোত্থেকে পেলেন যে এই গানগুলো রচনা করার? এবং আপনি নিজের জীবন নিয়েও আপনি বললেন যে শঙ্কার যে জায়গাটায় সেটাই ছিলেন। এই সাহসগুলো কোত্থেকে আসলো, কিভাবে লিখতেন? মাটির গন্ধ, মাটিতে থাকতে হবে, মাটিকে ভালোবাসতে হবে, দেশটা আমাদের সবার বুঝতে হবে। মায়ের গর্ভ থেকে এই দেশের জন্ম, নারী পোতা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে আমাদের চলা, ওনার জাতীয়তাবাদী বিশ্বাসে আমি বিশ্বাসী। এবং 1978-এ রাজশাহী সর্দ পুলিশ একাডেমিতে আমার তবলা বাজানোর সময় আমি ওনার একটু প্রেমেই পড়ি। তারপর থেকে আমি জাতীয়তাবাদীতে আসছি। দেশ শব্দটা করতেই গেলেই তো মনে হবে যে এর জন্য যদি আমি হয়ে যাই শেষ, আল্লাহ আমাকে শহীদ করে ফেলবেন। ব্যাপারটা এরকম কিছু, ভয় দেখিয়ে লাভ নাই। তো আপনার যদি দিক ঠিক থাকে, দেশের প্রতি মায়া থাকে, ভালোবাসা থাকে, জনগণের প্রতি যদি ভালোবাসা থাকে, আপনাকে দেশ নিয়ে লড়তেই হবে, এর বিকল্প কিচ্ছু নাই। আমরা বলেছি তো, অন্যায় যেখানে সেখানেই প্রতিবাদ, যেই করুক সে, যে হতে পারে। অন্যায় হলে আমরা প্রতিবাদ করছি। আমরা কি বলেছি? দেশ নিয়ে চলছে যন্তর মন্তর, কাচ্ছে মানুষ কাচ্ছে অন্তর, ওরে দেশ নিয়ে চলছে যন্তর মন্তর, কাচ্ছে মানুষ কাচ্ছে অন্তর। ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। ওই মুহূর্তে, যে মুহূর্তে আমার গুলি খাওয়ার সম্ভাবনা, কৌয়া কাদের তোমার তলে তলে ব্যথা গো, তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, ভোটের বাসে আছে। আমরা 39টা গান করেছিলাম। আমি ভয় করি একজনকে, সৃষ্টিকর্তাকে, আল্লাহ পাককে। দেশের জন্য জান দিলে তো আপনি শহীদ হয়ে যাবেন। দেশের জন্য কাজ করতে হবে। আমি কি বোঝাতে পারলাম?
না, সেটি তো অবশ্যই আমরা আমরা বুঝেছি, কিন্তু সেই জায়গা থেকে এর একটা সময় হয়তো ছিল, সেটি হয়তো আমাদের আরো দেড় দশক আগে, যখন আমরা দেখতাম যে যে কোনো ব্যত্যয় হয়, নাট্যশিল্পীরা পথনাটক করছে, গানের শিল্পীরা একসাথে নামছে, কিন্তু সেটি গত দেড় দশকে কিন্তু দেখিনি। বিভিন্ন জনকে বিভিন্নভাবে পলিটিসাইজ শিল্পীদের করে দেখা হয়েছে। এই যে গুটি কয়েক আপনারা যুদ্ধটা করলেন সাংস্কৃতিক অঙ্গনের এত লোকজন, সেই জায়গা থেকে কখনো কি হতাশা এসেছে? না, আমাদের কাছে হতাশা বলে কোনো শব্দ ছিল না, কারণ এক হাতে মৃত্যু, এক হাতে মুক্তি, আমাদের এইটা প্ল্যান ছিল। জি। এবং আমার সাথে যারা কাজ করছে, মৌসুমী, আমাদের শিবাশানু, আমাদের মুন্না, আমাদের মিজান, আমাদের রিপন, আমাদের একটা গ্রুপ ছিলাম। আমরা পালায় ছিলাম, আমরা পালায় থাকতাম, কিন্তু দেশের জন্য কিছু একটা করতে হবে না। দ্রব্যমূল্য নিয়ে খুব চিন্তায় ছিলাম, গুম খুন নিয়ে চিন্তায় ছিলাম, ভাই যেমন বললো নদীতে লাশ ভেসে উঠছে, চিন্তায় ছিলাম, সন্তানদের খাওয়ার নাই, কিচ্ছু নাই, এখানে এই যা ইচ্ছা তাই, সন্ধ্যার পরে মানুষের হাতে অন্যরকম জিনিসপত্র, কে কাকে তুলে নিয়ে যাচ্ছে, কে কী কিছু, মানে কোনো রকম কিচ্ছু ডিসিপ্লিন ছিল না। ওই একটাই কারণ, দেশের বাপের ছিল। এখান থেকে মুক্ত করার জন্য আমাদের এই চেষ্টা ছিল। একটা গান পারে, একটা কবিতা পারে, আপনি বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা চিন্তা করেন, উনি পারেনি, করেছে না, দেখাইছে না, ওখান থেকেই নিয়েছি। আমাদের ব্যাকগ্রাউন্ডে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের সাথে প্রতিদিন কথা হতো, আমাদের কাছে বিদেশি মোবাইল ছিল, তাছাড়া কারোর সাথেই কথা হতো না। উনি আমাদেরকে ওই সহযোগিতা করতে, এইভাবে কাজ করতে হবে, কাজ করতে হবে, এইভাবে কাজ করতে, আমরা ঝাঁপিয়ে পড়েছি। দেশের জন্য কেউ কিছু করলে আমরা ঝাঁপিয়ে পড়ব। উনি যেমন লিখছে, মানিক ভাই গান করতেছে, মানিক ভাই আমি গতকালকে ওনার ইয়েতে ঢুকে সব কিছু দেখে আসছি এবং আমি তার প্রেমেও পড়েছি কিছু একটা। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো এখানে দেশ নিয়ে কোনো ইয়ে হবে না, কম্প্রোমাইজ হবে না, সে যেই হোক, দেশের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, দেশ সবার। তবে কিছু বাজে লোক অন্যভাবে করেছিল কভার, কিছু দুষ্টু লোক অন্যভাবে করেছিল কভার, দেশ কিন্তু সবার। সেই জায়গায় এসে যখন এই কাজগুলো করছিলেন, আপনার অনেক গানই, এই যে শিল্পী মৌসুমী, তিনি কণ্ঠ দিয়েছেন, বিষয়টি কি এইটি যে তার সাথে আপনার গান ভালো যাচ্ছে, নাকি খুঁজে পাওয়া অন্য আরো শিল্পী একটু কম ছিল, খুব সুন্দর চাচ্ছিল না? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ওই মুহূর্তে আমাদের কাছে কোনো শিল্পী আসছিল না, কোনো মিউজিশিয়ান, কঠিন সময়, তো ওখানে কেউ আসতে পারছিল না। অনেকটা ডাকছি, যাদের যাতে খুব ভালো সম্পর্ক ছিল, তারা বলছে এ কাজ বাদ দিয়ে অন্য কাজ বলো, আমরা আসতে পারবো না। তখন আমাদের এই মুন্না ছিল, খালেদা মুন্না, আমরা একসাথে সবাইকে নিয়ে একটু একটু করে আগে গেছি। পরানা হাসান, রোজিন রহমান, মৌসুমী, আমি আর শিবাশানু, আমাদেরকে আমরা সবসময়ের জন্য ম্যানেজমেন্ট বলতাম আমাদের মুন্নাকে। ও সব কিছু নিয়ে আমরা এই কয়জন মিলে গেছি। তখন কিন্তু অনেকে, এখন 5ই আগস্টের পরে অনেকে আসছে, অনেক রকম রং বাদলাচ্ছে, আমার কোনো ওইখানে অভিযোগ নাই, কারণ এটা হাইকমান্ড বুঝবে, আদা খাবে যে ঝালে বুঝবে সে, এটা বুঝবে। মানিক ভাই তিতুমির থেকে মুগ্ধ, হ্যাঁ, যখন 5ই আগস্ট গণ অভ্যুত্থান হলো, হওয়ার পরে আমরা দেখলাম যে নানা ধরনের চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শুধু না, এটা ছিল যে এই গণ অভ্যুত্থানের মাহাত্ম্য, এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধ্বংস করার জন্য। তখন আমাকে কয়েকজন তরুণ বললেন যে মানিক ভাই কিছু লেখা দরকার। তখন আমি লিখলাম, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে, অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো, অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো। মুগ্ধের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেঁড়া ডাক কখনো ভোলা যাবে না। পানি লাগবে ভাই, পানি লাগবে, পানি লাগবে ভাই, পানি লাগবে, পানি লাগবে ভাই, পানি লাগবে। পানিও পেল না
জনতা, রাজপথ হলো অবরুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো, রক্তে ভাসাইলি রাজপথ, কেন কারবালা বানাইলি, কেন বুলেট মারলি, গ্রেনেড মারলি, আমার ভাইকে শহীদ করলি, অবশেষে পালায়া গেলি। জনতার তোড়ে পালিয়ে গেল ফ্যাসিবাদ, জনতার তোড়ে পালিয়ে গেল ফ্যাসিবাদ, ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হারুন পালালো ভাতের হোটেলে ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে, হারুন পালালো ভাতের হোটেলে ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে, খতিব পালালো জাতীয় মসজিদের, কিন্তু এখনো বিচার হয়নি খুনিদের, তাই সবাই মিলে আওয়াজ তুলি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ। আসলেই যুদ্ধ কতটা শেষ হয়েছে সেই প্রশ্ন নিয়ে বাবু ভাই আপনার কাছে আসি। তুমি মানুষ মাইরা পালাইয়া গেলা, বেহায়া নির্লজ্জ তুমি। যুদ্ধ শেষ হওয়ার পরে আবার এটি লিখলেন, কি প্রত্যাশা থেকে লিখলেন? প্রত্যাশাটা এখানে একটু আমার ভাল লাগছিল না, কারণ মোবাইল করে করে দিল্লি থেকে, দিল্লির লাড্ডু ছিল এটার নাম, দিল্লির লাড্ডু। জি, এটা মৌসুমিরই গাওয়া। তো নতুনভাবে আমরা করলাম যে দিল্লির লাড্ডু খাইয়া তুমি করছো ছলা কলা। এই ছলা কলাটা ওর মধ্যে আছে, কারণ একজন নির্লজ্জ এদেরকে আসলে কিভাবে ডিসক্রিপশন করব বা এদেরকে কোথায় নিয়ে যাব, এরা আসলে কুখ্যাত যা বলবেন, যা তরফ থেকে যত রকম পৃথিবীতে ভালো গালি আছে এদেরকে দিলেও আপনার মন শুদ্ধ হবে না। তো তারা 15 বছর যেভাবে মানুষের উপর জুলুম করছে, যেভাবে করছে, এটা কিন্তু আসলে কারোই উচিত না বা কেউ কাম্য করেনি। কারণ উনি, আমার কাছে মনে হয়েছে যে ওর বাপের স্বপ্নটা বাস্তবায়ন করতে আসছিল, যে 72-এ ওনার বাপের একার নেতৃত্ব ছিল ও বাক্সার তৈরি করা, আমার খবরের কাগজ বন্ধগুলো, সাংবাদিকের স্বাধীনতাদের মুখে চেপে ধরা, এই জিনিসগুলো ওনার মধ্যে চলে আসছিল। তারপর হরিলুটের ব্যবসা ছিল, ওদের আশেপাশে যারা ছিল, সংসদে কারা যাবে? জনপ্রতিনিধি যাবে, তো ওখানে তো সব ব্যবসায়িক ছিল। জনপ্রতিনিধিদেরকে যদি জায়গাতে না যেতে দেন, ভোট মেরে যদি সিল মেরে লোক যদি জানে, জনপ্রতিনিধিরা জনগণের কথা বলবে কি করে? এই যে আমাদের অসভ্যতাগুলো ছিল, আমি ভোট দিতে গেছি, আমার ভোট দিয়ে দিয়েছে, আমার ছেলে মেয়ে ভোটের দিন এখন চিন্তা করছে, পাপা চলো ঘুরে আসি, আমাকে ফ্যামিলি থেকে বলে কেন, ও ভোটের যুদ্ধ, ভোট আছে না 3 দিন, হ্যাঁ চলো আমাদের ভোট তো দিয়ে দিবে, আমাদেরকে যেতে হবে না, আমরা চলে যাই। সবাই গেলে তাই করছে। আমি আর মনির খান ভোট দিতে গেছি, বলছে দাদা একটু থামেন, আপনাদের চা খান, আপনাদের ভোট হয়ে গেছে, এই রাজারবাগে। এই যে এগুলো দেখতে 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 যখন মানুষের দেয়ালে ফিট ঠেকে যাবে, তখন কিন্তু মানুষ বাঁচার সংগ্রাম করবে, নিশ্চয়ই, যেটা 71-এই ঘটছিল। তো এই যে এখান থেকে আপনার আইনের শাসন, জবাবদিহিতা, এগুলাকে যখন কন্ট্রোলের মধ্যে রাখবেন, দেশ ঠিক থাকবে। জবাবদিহিতা নাই, আইনের শাসন নাই। আপনি চিন্তা করতে পারবেন 2 কোটি টাকার জন্য বেগম জিয়াকে যেভাবে হেনস্থা করা হয়েছে, 3 বারের প্রধানমন্ত্রী, তার অন্তত তার বয়সের দিকেও তাকানো উচিত ছিল। কটুক্তিগুনা দেখেন, আপনার যে শিক্ষা নেবেন একজন, উনি তো, আমি তো ওনাকে প্রধানমন্ত্রী বলতামও না কোনোদিন, অবৈধ যে সরকারের ফ্যাসিস্ট যেটা ছিলেন, উনি মানুষকে ন্যাক্কারজনকভাবে অপমান করত সবার সামনে। বাবু, এই কথাগুলোই আমরা দেখেছি যে বলতে গিয়ে অনেক সংস্কৃতি জোন, অনেক শিল্পী, তারা হয়তো একটা সময় হতাশ হয়ে দেশ ছেড়েও চলে গেছে। হ্যাঁ, অনেকেই। আপনি এখানে ছিলেন, আমি পালিয়েছিলাম। জি, আপনারা কয়েকজন, গুটি কয়েক, আমি সেটি বলবো। তো এই যে যুদ্ধের শেষ একটা পর্যায়ে হলো, আমি তো জানি যে শিল্পী যারা আছেন তাদের মধ্যে একটু অভিমান বেশি। তো এইখান থেকে পাওয়া না পাওয়ার হিসেবে
মানে আপনি যতটুকু রেসপেক্ট আশা করছিলেন এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার জন্য, সেই যুদ্ধের মানে পাওয়ার যে জায়গাটা ব্যক্তিগতভাবে, সেটি কি মনে হচ্ছে যে আপনি পাচ্ছেন আপনার জায়গা থেকে, দলীয়ভাবে হোক, রাষ্ট্রের জায়গা থেকে হোক, সমাজের গণমানুষের জায়গা থেকে হোক, সেই রেসপেক্টটা, সেই সম্মানটা? অভিমানের কোনো জায়গা আছে কিনা? না, অভিমানের কোনো জায়গা নাই। কি জন্য যে আমাদেরকে যে সম্মান দেয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমি তাদের কাছে কৃতজ্ঞ প্রথম। দ্বিতীয়ত মন খারাপ হয়, অন্য অন্য জায়গায় মন খারাপ হয়, যারা এই 5ই আগস্ট তৈরি করেছে, যারা ছাত্রদেরকে কথা তো আপনাকে আনতে হবে, এদেরকে আবার আপনি ফেলে দিলে হবে না। ওরাও কিন্তু এই সাথে জড়িত ছিল এবং ওদের জীবনেও অনেক কিছু অত্যাচার নেমে আসছে ভাই, ওদেরকে নিয়েই আমাদের কিন্তু দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই 5ই আগস্ট আন্দোলনটা এমনই একটা ছিল যে সবাই বাসা থেকে বেরিয়ে আসছে, জি, সবাই ঘর থেকে বেরিয়ে আসছে আপন আপন জায়গা থেকে। আমরা যখন আমি মুন্না টুন্না যখন আমাদের ইয়েতে রামপুরাতে, তখন আমাদেরকে মানুষ যখন টেয়ার সেল মারছে আর মারছে, তখন ওরা জামা কাপড় লুঙ্গি এগুলো সব, বালিশের কভার এগুলো সব ফেলে আমাদেরকে আগুন ধরানোর জন্য এই যে রামপুরাতে আমাদেরকে সাহায্য করছে। আরও ছেলেপেলেদেরকে, সবচেয়ে মজার বিষয় হলো যে বাচ্চারা বোতলে করে পানি ফেলে দিয়েছে। এগুলো কথা তো ভুলে গেলে চলবে না, কিন্তু এখান থেকে যে অর্জনটা এসে যখন আবার ওদের কাছ থেকে অন্যরকম গর্জন শুনবো, তখন কিন্তু খারাপ লাগবে। কীরকম খারাপ লাগবে? ধরেন যেমন এখানে আপনি পেঁয়াজের দাম কমাই দিলেন, জি, এমনই কমালেন যে কৃষকটা 23 টাকা 30 পয়সা কেজি একটা উৎপাদন করতে তার লাগতো, সে জায়গায় আপনি 12 টাকা 13 টাকা পেঁয়াজ দিয়ে দিয়েছেন, কিন্তু কৃষকটা আত্মহত্যা করছে ট্রেনের নিচে এসে। সেখানটায় আপনারা আপনাদের সাংস্কৃতিক অঙ্গনের এগুলো নিয়ে কাজ করার কোনো, এই যে আমি সামাজিক কথাগুলোই বলতেছি, আমরা কিন্তু আমি খালি গান বাজনা নিয়ে কাজ করি তা না, আমি কিন্তু সামাজিক চেতনাতে আমি বেশি কাজ করি। আমি উঠানে বৈঠক করি, আমাদের 31 দফা নিয়ে কাজ করি। তো আমি সেই কাজ থেকে বলছি, একটা আলুর ব্যবসায়িক আলুর দাম কমাই দিয়েছেন, আমি আপনাকে জাস্ট মনে করাই দিচ্ছি এই জন্য যে এটা যাতে না হয়। আর আলুর দাম কমাই দেওয়ার পরে কোল্ড স্টোরে আলু দিতে পারছেন না, আলু সব পড়ে আছে, বাচ্চারা কামছে, আলু পচে যাচ্ছে। ওই বেচারি কৃষক যাবে কোথায়? আর পরে কি আলু বানাবে বা আলু উৎপাদন করবে? আপনার এই যে সমাজ নিয়ে চিন্তা, দেশের মানুষ নিয়ে চিন্তা, এই যুদ্ধটা কি ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে? আমার সবসময়ের জন্য, আমি তো বললাম যেখানে অন্যায় সেখানে। আপনি যে দলকে ওন করেন বা যে আদর্শকে, সেই আদর্শ যদি রাষ্ট্র পরিচালনায় যায়, তখন কি সেটি সামনে দাঁড়িয়ে গান রচনা বা এরকম প্রতিবাদ হবে? এইটা প্রতিবাদ হবে, কারণ যদি সরকার গঠনে যায় বিএনপি বা সরকার গঠন করতে পারে বা আসে, সেটা আমার মনে হয় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে এগুচ্ছে 31 দফা নিয়ে, এসব সেক্টরের কাজগুলোই আছে ওখানে, আমার মনে হয় দেশের মানুষও ওনার দিকেই চেয়ে আছেন। কাজ ভালো করতে হবে, জনগণকে পাশে রাখুন, জনগণের পাশে থাকুন, এই কথাটা নিয়ে কিন্তু আমরা চলছি। আপনি দেখেন যে একজন উপদেষ্টার, যদি এখানে আমি আপনাকে একটু কোট করে দিই, একজন উপদেষ্টার সহকারীর ইনকাম হচ্ছে 300 কোটি টাকা, তাকে দুদক ডাকে, এটা আমি চাইনি। আরেকজনের পিএসের 200 কোটি টাকা দুদক ডাকছে, এটা আমি চাইনি। এগুলা হবে না, এগুলা আমরা তো এটার জন্য তো 5ই আগস্ট হয়নি। এই যে যেমন মুগ্ধ নিয়ে গান করছে, নিয়ে গান করছে, যে এইখানে ছাত্রদল যুবদল সবাই কিন্তু ইনক্লুডিং আছে। আপনি যদি ওই 15 বছরের সূচনাকে ধরে নিয়ে না আসতে পারতেন, তাহলে কিন্তু এই আগস্ট হয় না। কারণ এখানে একটা ছোঁয়া ছিল, একটা ধাক্কা ছিল। কারণ মহাসচিব সবসময়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কিন্তু সবসময় বলেছে ওই সময় যে আমরা তাদের পাশে আছি, একটা শক্তিতে আছে। আপনি আমাকে দেন কে না দেন, আপনি যখন আমাকে বলবেন যে আপনার পাশে আছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। আজকে লোক নেমে গেছে কেন? এই ফ্যাসিস্টের জন্য নেমে গেছে, অত্যাচারের জন্য নেমে গেছে। তো আপনি যদি আবার ভুল করেন, টিটফাট টাট হয়ে যাবে, আবার কিন্তু সেই ঢিলা খেতে হবে। অতএব আপনাকে স্মরণ থাকতে হবে যে দেশটা সবার। আমার একটাই কথা, আমি দেশটা সবার নিয়ে কাজ করছি। মানুষের পাশে থাকুন, মানুষকে পাশে রাখুন। অবশ্যই মানিক ভাই, আপনার কাছে আবার ফিরি। সেটি হচ্ছে যে আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি যে নানাবিধ দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা বিভিন্নভাবে হচ্ছে। এই অভ্যুত্থানকে নানাভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে পার্শ্ববর্তী কিছু কিছু দেশের কিছু কিছু গণমাধ্যম নামধারী। এই জায়গাটাই কি আপনার মনে হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করছে কিংবা সাংবাদিক যারা আছে, আমরা কি এই দেশের পক্ষে অবস্থান নিয়ে এই দেশ বিরোধী যে প্রচার, সেই জবাবটা কি ঠিকমতো দিতে পারছি, কিংবা সেই লেখনী কি আমাদের মধ্য থেকে বের হচ্ছে? আপনারা কি সেটি করছেন? এ বিষয়ে অবশ্যই গণমাধ্যমের আরও সচেতন হওয়া উচিত। একটা
পশ্চিমবঙ্গের রিপাবলিক টিভি সেটা যে পরিমাণ অপপ্রচার করেছে, এটা তো নিঃসন্দেহে একটা অপরাধ। মানে তারা তথ্য প্রচার করেনি, তথ্য সন্ত্রাস করেছে, যেটা একেবারে ডাহা মিথ্যা, যার সঙ্গে সত্যের সামান্যতম সম্পর্ক নেই, সেই তথ্যগুলো প্রচার করা হয়েছে। দেখুন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত একটা একটা বয়ান প্রচার করার চেষ্টা করেছে বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। আমি এখানে ভারতের জনগণকে দোষ দিতে চাই না, পরিকল্পিতভাবে ভারতের বর্তমান সরকার আমাদের এই গণ অভ্যুত্থানকে একটি মৌলবাদী অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করতে চেয়েছে। তারা কি বলেছে যে এই অভ্যুত্থান আসলে আফগানিস্তানের আদলে হয়েছে, এর ফলে উগ্রবাদী মানুষের উত্থান হবে, এখানে অন্য ধর্মের মানুষ বাস করতে পারবে না। কিন্তু আপনি গোটা জুলাই এবং আগস্টের যে কোনো একটি মিছিল, একটি সমাবেশকে যদি আপনি জুম ইন করে দেখেন, যদি কাছাকাছি নিয়ে দেখেন, কি দেখবেন? সেখানে একজন স্মার্ট সাধারণ মানুষ আছে, একজন কৃষক আছে, ছাত্র আছে, তরুণী আছে, বোরকা পরা নিকাব পরা মহিলারা যেমন আছে, ঠিক সালোয়ার কামিজ পরা আমাদের তরুণীরাও ছিল। মানে সব শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে সামিল হয়েছে। এটা তো একদম দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু ভারত যে বয়ানটা সারা বিশ্বে প্রচার করতে চেয়েছিল, সেইটা মুখ থুবড়ে পড়েছে যখন গত পহেলা বৈশাখে আমরা সর্বজনীনভাবে আনন্দ শোভাযাত্রা করলাম। সেখানে সমগ্র বাংলাদেশের চিত্র তুলে ধরা হলো। ওই যে ধর্ম, দর্শন, চিন্তা আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই এই বাংলাদেশের মানুষ। এই যে চেতনাটা, এটা তো 1971 সালেরই চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমাদের সংবিধান এটা নিশ্চিত করেছে যে সব নাগরিকের অধিকার দিতে হবে। সেই নাগরিক বাঙালি হতে পারে, সেই নাগরিক পাহাড়ি হতে পারে, সেই নাগরিক চাকমা হতে পারে, মারমা হতে পারে, তাই না? কিন্তু তিনি যখন বাংলাদেশী, তখন তাকে অধিকার দেবেন। আমরা কি দেখলাম? 71-এ মুক্তিযুদ্ধ হলো, এরপর 3 বছরের মাথায় 1974-এ দুর্ভিক্ষ হলো, তাই না? ভয়াবহ দুর্ভিক্ষ। তখন রফিক আজাদ লিখলেন যে ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। আবু সালেহ ছড়া লিখলেন, হ্যাঁ, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা। তো এই যে কারণেই এই আবার 24-এর গণ অভ্যুত্থান। এখন যেটি বলছেন যে অপপ্রচার তো থাকবেই। ভারতের বিজেপি সরকার যে নীতির উপর বর্তমানে দাঁড়িয়ে আছে, এটা অবশ্যই অন্যায্য এবং আমাদের প্রতি একটা জুলুম। তারা 16 বছর নিরঙ্কুশভাবে ফ্যাসিবাদকে উস্কে দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে। তাদের জনগণের সঙ্গে সম্পর্ক করা উচিত ছিল, কারণ আমাদের সঙ্গে ভারতের জনগণের তো কোনো বিরোধ নেই, তারা আমাদের ভাই। আমরা ব্যথা পেলে তারাও ব্যথা পায়। আমার স্পষ্ট মনে আছে, আমি একবার কলকাতায় গিয়েছি, সেখানে কলকাতা প্রেস ক্লাবের সামনে কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়েছে যেন তিস্তার পানি চুক্তির মাধ্যমে ন্যায্য হিস্সা দেওয়া হয় বাংলাদেশকে। তারা কিন্তু কলকাতার মানুষ, কিন্তু বাংলাদেশ যেহেতু ন্যায্য হিস্সা পাচ্ছে না, তারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে কলকাতায়। তার মানে তারা যদি আঘাতপ্রাপ্ত হয়, আমরাও কিন্তু ব্যথা অনুভব করি। কিন্তু সমস্যা হয়েছে নীতির, সমস্যা হয়েছে বাংলাদেশ বিরোধী ভারতীয় নীতির, যে কারণেই আসলে আমরা সবসময় প্রতিবাদ করি। যে কথাটি বললেন, এই বিষয়ে আরো গণমাধ্যমগুলোকে সোচ্চার হওয়া উচিত, দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে। নত জানো যে চিন্তা, সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে এই বাংলাদেশকে বিশ্বের বুকে আমরা উঁচু করে দাঁড় করাতে পারবো না। ধন্যবাদ, ধন্যবাদ বাবু ভাই। আপনার কাছে একটু ফিরি, সেটি হচ্ছে যে আমি ঠিক জানি না এটি কি আপনি কিভাবে বলবেন। সেটি হচ্ছে যে আমরা বিগত সময়ে দেখেছি যে অনেক সাংস্কৃতিক অঙ্গনের মানুষ অথবা বিভিন্নভাবে তারা হয়তো খ্যাতিমানও ছিল, যে খ্যাতিমান হয়েছে সেই বিগত সরকারের সাথে মিলেমিশে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, পরবর্তীতে কেউ কেউ এখন গণহত্যার আসামি, কেউ জেলেও আছে। তো এটিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, যদি আপনি কর্মের ফল ভোগ করতে হবে পৃথিবীতে, প্রথম কথা। আপনি যদি যে কোনো পার্টি থেকে যদি মন্ত্রী হয়ে থাকেন, অমুখী হয়ে থাকেন, তা আপনার কর্ম তো আপনাকে নিয়ে যাবে। আপনি যদি ভালো কাজ করতেন, আপনাকে কেউ ধরবে না। আমার কাছে প্রধান কথা, আপনি যে পার্টি করেন, যদি ভালো কাজ করেন, যদি আপনার নামে কোনো বাজে না থাকে, তাহলে আপনাকে ধরার প্রশ্ন আসে না। আপনার জন্য জানো, আমি আপনাকে বলে দিই একটা মারাত্মক কথা, মনে পড়লে আপনার ভালো লাগবে। যখন আন্দোলনে সব জায়গা থেকে সব জায়গায় হটায় দিচ্ছে, কিন্তু খুলনা ডিসিকে কিন্তু কেউ হটায়নি। এখান থেকে আপনি শিক্ষা নেন না ভাই। আপনি কিন্তু ঝামেলা বাড়াচ্ছে আমরা, ওই ভালো না, সেই ভালো না। ভালোটা কে? আপনি না আমি না ওই? ভালো যদি আপনি হন, লোকে আপনাকে ভালো বলবেন। অর্জন করেন, গর্জন না। আপনার অর্জনে কিন্তু আপনাকে এনে দিবে। আপনি এখন গর্জন করে বেড়াচ্ছেন, আপনার অর্জন নাই। আছে কিছু লোকজন, যেটা ছিল এই যে ফ্যাসিস্ট
15 বছর তারা ক্ষমতা থেকে খালি অর্জন করেন, ওরা খালি গর্জনই করে গেছে। এটা পদ্মা সেতু করতে গিয়ে কত কোটি টাকা লাগে, ভারতবর্ষ বলতেছে যে আমাদের এটা 5টা হবে, আমরা একটাই করতে পারতেছি, আমরা নিজের টাকাই করবো, এখন পর্যন্ত লোন শোধ করতেছে। যে মিথ্যাবাদী একজন সরকার মিথ্যা যখন জনগণের সাথে করবে, দেশটাই মিথ্যার পথে পরিচালিত হবে, এটা মনে রাখবেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রতিটা ধর্মের একটা কথা, আপনাকে সততাতে থাকতে হবে। আপনি কি নিয়ে যাবেন রে ভাই, যান না ইয়েতে ঘুরে আসেন না, আপনার এই বনানী কবরস্থানে যান, বহুত মহারথী ঘুমিয়ে আছে, কি নিয়ে গেছে? একজন যমুনা টেলিভিশনের মালিক যখন মারা যায় বাবুল সাহেব, তখন হাহাকার করে ডিসি-10 ফিজি-10 যে শিক্ষা নিচ্ছেন না তো আপনি, কিছু নিয়ে যেতে পারছে উনি? পারেনি। একজন সালমান এফ রহমান, তার কত কি অমক সমক, সে এখন জেলে পৌঁছে দেয়। এটা কিন্তু কাম্য না আমাদের, কারণ তার ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক লোকের কর্মসংস্থা আছে, অনেক। আপনি ভালো করে চিন্তা করেন, তার ওখানে একটা জায়গাতে 70-80 হাজার লোক কাজ করে, তাদের সংসার কাজ করে। সে যখন বেয়াদবি করবে তখন তারা ভেঙে দিয়ে তাদের অবস্থানটা কোথায় যাবে? আমরা না এইসব চিন্তা করতে হয়, কিন্তু আমরা না চিন্তা করি না। আমাদের যে নেতাগুলো আছে তাদের পেট ভরা নিয়ে তারা ব্যস্ত থাকে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যাদেরকে কথা বললেন, আল্লাহ যাতে তাদেরকে জ্ঞান দিক, হেফাজত করুক, আমি এতটুকু করবেন। যেই আসুক ক্ষমতাতে, আবার ওই জিনিসটাকে আপনাকে বলছি, জ্ঞান রাখতে হবে। আমি কি করলাম? আপনাকে যদি জাগার একজন ইমাম যদি মসজিদে যদি নামাজ পড়ায়, তার যদি নামাজ ভুল হয়, গোটা নামাজই ভুল হবে। আপনাকে ইমামের মতো থাকতে হবে, আপনাকে কাজ করতে হবে। আপনার কতটুকু লাগবে আপনি ড্রয়িং করে নেন না, আপনার এই খরচ আর কি লাগে? একটা মানুষের কত লাগে? আজকে মনে করেন এক বেনজিরের ধাক্কাতে মনে করেন নজির পড়ে যাচ্ছে, আজকে একটা আইজির ধাক্কাতে নজির পড়ে যাচ্ছে, ভাতের হোটেলের হারুনের ধাক্কাতে মনে হচ্ছে বারুনি মারতেছেন, আজকে তাপস পাপস সব দেশটাকে শেষ করে দিয়ে নিয়ে চলে গেছে। এইগুলা কে বলবে? আপনারা তো আমাদেরকে ঠিক মতো ডাকেন না যে আমরা এসে আপনাদের সাথে গল্প করবো। একটু পরে বলবেন যে আমাদের অনুষ্ঠান শেষ, খোদা হাফেজ, আবার আপনার আসার জন্য আমরা দর্শকদেরকে নিশ্চয়তা দিচ্ছি এবং দর্শকদের সাক্ষী রেখেই বলছি, আমরা আপনাকে মাঝে মাঝে পাবো, দর্শকরা পাবে এই আশা করছি। মানিক ভাই, খুব ছোট্ট করে একটু উত্তর নিব, সেটি হচ্ছে যে নিশ্চয়ই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় এখনকার প্রজন্ম এবং বিবেকবান প্রতিটি মানুষ। যে কথা বাবু ভাইও বললেন, সেই বৈষম্যহীন বাংলাদেশ অনেকে মনে করছে যে বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী এই কিছুদিনের মধ্যেই অনেকটা দূরে সরে যাচ্ছে স্বপ্নগুলো। আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ কতটা অর্জন করতে পারবো? আমরা তো আশাবাদী, কারণ রক্ত ঝরেছে এখানে, এখনো রাজপথে রক্তের ঘ্রাণ কিন্তু আমরা পাই। আপনি যেটা বললেন যে বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে হবে, এর আগে দূর করতে হবে রাজনৈতিক সাম্প্রদায়িকতা। এই যে রাজনৈতিক সাম্প্রদায়িকতাটা কি জানেন? আমি একটা দর্শনে বিশ্বাস করি, ধরুন আপনি একটা দর্শনে বিশ্বাস করেন, এখন আমি কেবলমাত্র আমার এই বিশ্বাসের কারণে অধিকার বঞ্চিত হচ্ছে, মানে আমার পিঠে একটা সিল বা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, তুমি বিএনপি, তুমি জামাত, তার মানে তুমি অযোগ্য। আমার অনেক যোগ্যতা থাকলেও আমাকে ছুঁড়ে ফেলা হচ্ছে, আমাকে কোনো অধিকার দেওয়া হচ্ছে না। এটা যেই রাষ্ট্র ক্ষমতায় থাকুক তাকে বুঝতে হবে তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, কোনো দলীয় দর্শনের দায়িত্বে না। সেই জন্যে যে প্রতিভাবান, যে মেধাবী, তাকে অবশ্যই রাষ্ট্রকে পৃষ্ঠপোষকতা করতে হবে, ন্যায্য অধিকার দিতে হবে। হাতে কতটুকু সময় আছে আমি জানি না, আমি ছোট্ট দুটো ঘটনা বলতে চাই, এটা বলা যাবে কিনা যাই হোক। শাহরিয়ার নাজিম জয়, 2019 সালের ঘটনা। এই বনানীতে একটা ভবনে আগুন লাগলো, সেখানে একটা ছেলে পাইপ ধরলো, তার নাম নাইম। পাইপ ধরার কারণে সে ভাইরাল হয়ে গেল। এরপর শাহরিয়ার নাজিম জয় ওই ছেলেটার ইন্টারভিউ নিল, ইন্টারভিউ নিয়ে শিখিয়ে দিল কিছু কথা। কি কথা ছিল? যে তুমি তো ভাইরাল হয়ে গেছো, তোমাকে সারা বিশ্ব থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ সাহায্য সহযোগিতা করতে চাচ্ছে, জাতিসংঘ পর্যন্ত, তো তুমি সহযোগিতার টাকা দিয়ে কি করতে চাও? কিন্তু শাহরিয়ার নাজিম জয় শিখিয়ে দিল যে তুমি বলবে যেহেতু বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এতিমদের টাকা আত্মসাৎ করেছে, সুতরাং তুমি যে টাকা পাবে অনুদান, সেটা এতিমদের জন্য দিয়ে দিবে। এই ইন্টারভিউ শাহরিয়ার নাজিম জয় নেওয়ার পর আমি যখন শুনলাম, আমি কাঁপছিলাম যে এইরকম মিথ্যাচার। আমি সাথে সাথে ওই ছেলেকে খুঁজে বস্তিতে গিয়ে ওই ছেলে আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে এটা কে শিখিয়ে দিয়েছে? ছেলে স্পষ্টভাবে বলল যে ওরা আমাকে শিখিয়ে দিয়েছে। দেখুন 19 সালে আমি এই প্রতিবাদ করেছিলাম, এটা ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমাকে কেবলমাত্র ফোন দিয়েছিলেন বিএনপির প্রেস উইং এর সাইরুল ভাই, আর কেউ ফোন দেয়নি। কিন্তু আমরা তো মানে এসবের জন্য কাজ করি না। আরেকটা ঘটনা বলি, আমি এই চ্যানেলে তখন বার্তা সম্পাদক, এই চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, তিনি সাক্ষী। এবং আমি গোটা বাংলাদেশকে এখন বলতে চাই যে আমাকে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ছেড়ে
চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তখন এই চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্মানিত জনাব নাসিরউদ্দিন সাথী মহোদয় তিনি শক্তভাবে দাঁড়ালেন, না, আমিরুল মোমিনীন মানিক তো কোনো অপরাধী না, সে দেশের রাষ্ট্রের বিরুদ্ধে তো কোনো কাজ করেনি, সে তো এমন কিছু করেনি যা রাষ্ট্রদ্রোহী, সুতরাং তাকে কেন গুম করবেন? এটা কিন্তু এই ঘটনাটা আমি আজকে মিডিয়া এই প্রথমবারের মতো বললাম, এর আগে আমি একবার 2021 সালে রেডিও টুডেতে বলেছিলাম। তো সুতরাং দেখেন কত প্রতিবন্ধকতা পেরিয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখন যদি আমরা বৈষম্যের শিকার হই তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে না। নিশ্চয়ই মানিক ভাই, আপনার আমাদের যে নির্বাচনে 14 পরে 17তে খুশিতে ঠেলায় ঘুরতে সেটির কথা মনে আছে, এটি আপনার রিপোর্টিং থেকেই সেটির জন্য আমাদের প্রতিবন্ধকতায় পড়তে হয়েছিল। গান করতেন এক সময় রোমান্টিক পিয়ারে পথের মাঝে বসে আছি। পথের কি মাঝেই আছেন নাকি কোনো একটা কুলে যেতে পারলেন? না, কুলেতে আছি, পথের মাঝেটাও একটা জাস্ট আবেগী সাবজেক্ট, যে পথের মাঝে আমি বসে আছি। এটা একটা, যারা গান লিখে ভাবে কবিতা লিখে, কবি লেখে যে আমি তোমাকে আসমান ছুঁতে চাই, আসমানে নিয়ে যেতে চাই, সে তো পারে না, ওটা মনের ভাব থেকে বলে। জি, সেই পথের যদি কোনো একটা প্রান্তে আসেন, সেই পথের প্রান্তে এসে যে খাঁচা ভাঙতে চাইলেন, আগামী দিনের কি কি খাঁচা ভাঙতে চান, কোন কোন? আমি কিন্তু আবারও বলছি, আমার এই শব্দটা ভাল লাগেনি, অগ্নিঝরা দিনের কথা, কিন্তু আমি বলেছি, কিন্তু ঘটনা আমরা খাঁচা ভাঙতে চাই না, আমরা খাঁচা তৈরি করতেও চাই না, যে খাঁচাতে ওই যে আয়নাঘর ফাইনাঘর, এটা না, এটা উন্মুক্ত থাকবে, পাখি উড়বে, পাখি কথা বলবে, পাখি শীষ দিবে, ওটা শুনে ঘুম ভাঙবে, গাছে শিশির পড়বে, ওই পায়ে হাঁটবো, সকালবেলা নিরিবিলি চলবো, আমার উন্মুক্ত বাতাস খাবো, মানুষটির নিশ্চয়তা লাগবে। কারণ এই কিশোর গ্যাং ধরে আপনাকে এগুলা থেকে মুক্ত চাই। এই খাঁচা তৈরি করার জন্য আমরা নাই, বা খাঁচা ভাঙার জন্য নাই। হ্যাঁ, খাঁচা যদি কেউ তৈরি করে যদি আমাদেরকে আবার ঢুকানোর চেষ্টা করে, ভালো মানুষদেরকে মুখে যদি তালা মারার চেষ্টা করে, ওই তালা ভাঙবো, ওই তালাটা ভাঙবো। আমি আপনাকে কথা বলি, দেখেন গত ইয়েতে একটা খুব ভাইরাল ইয়ে আসছে, যে আমাদের উপদেষ্টা আসিফের একটা বিষয় আসছে, যে উনি একটা ম্যাগাজিন নিয়ে, একটা অস্ত্রের একটা ইয়ে নিয়ে একটা দুইটা তিনটা স্তরে গিয়ে সে বাংলাদেশ থেকে ধরা পড়ছে। সে ভুল করে নিয়ে আসছে, বাসা থেকে ব্যাগে করে ভুল করে ম্যাগাজিনটা নিয়ে আসছে, ম্যাগাজিনটা থেকে কিন্তু খেয়াল করেনি, এটা ঠিক আছে, আমি এটা নিয়েও কথা বলবো না, কারণ সে একজন উপদেষ্টা, তার কাছে একজন অস্ত্র থাকতে পারে বা তার নিরাপত্তার জন্য থাকতে পারে, এটা নিয়ে আবার আমার কোনো কথা নাই। কিন্তু ঘটনা হলো এই যে ইস্তাম্বুলে যে যাচ্ছে, উনি যদি ভুল করে ব্যাগটা নিয়ে চলে যেত, আর ওখানে তো মনে করেন আরেকটা যখন ট্রানজিটে যেত, তখন তো তাকে সার্চ করে পেয়ে যেত, নিশ্চয়ই। তখন কি হইতো? আমার প্রশ্নটা এখানে, যে তখন কি হইতো? এই আসিফের কি হইতো? আসিফকে ধরতো, একটা মামলা হইতো, অমক হইতো, তমক হইতো। তো আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই। আমি বলতেছি না, অনেকে বলতেছে যে ছোট ছেলে ফেলে না, তাদের কিন্তু দান আছে, আমি কিন্তু তাদের সম্বন্ধে কোনো বাজে উক্তিতে যাচ্ছি না, তারা কাজ করছে, করুক, তাদেরকে আসছে তারা করুক, কিন্তু ঘটনা হলো বাপ কন্ট্রাক্টর, আমি হয়ে গেলাম সুফাদার, এটা হবে না। লোক কিন্তু এখন বুঝে, ডিজিটালের যুগ, আপনার হাতে পৃথিবী। তো আমি ওই কথাটাই বলতেছি যে আমরা এমন কিছু করব না যে আপনার কাছ থেকে যে জিনিসটা নিয়ে, ঠিক আছে আপনারা অনেকেই লিখতেছেন, অনেকেই অনেক কথা বলতেছেন, কিন্তু আমি বলতেছি যে এটা দেশের জন্য কী হতো, তাকে যদি ইস্তাম্বুলে নেওয়ার পরে যদি একটা ম্যাগাজিন পাওয়া যেত, ওদের দেশে আইন হতো, আইন নেওয়ার পরেই হতো, হয়তো আমাদের লোকজন যে ছাড়িয়ে নিয়ে আসতো, তো দেশটাকে তো কোথায়, যে একজন উপদেষ্টা তার জানেই না যে তার ব্যাগের মধ্যে অস্ত্রের ম্যাগাজিন আছে। এখান থেকে আমাদের সবাইকে, এই যে শিক্ষাটা থেকে আমাদেরকে সবাইকে নিতে হবে, যে আমাদের বাংলাদেশের যে সিকিউরিটি, সে প্রথম ধাপ ছেড়ে দিয়েছে, দ্বিতীয় ধাপ ছেড়ে দিয়েছে, তৃতীয় ধাপ দিয়েছে, স্যার আপনার এখানে তো ম্যাগাজিন, আমি ঘুম থেকে উঠে চলে আসছি, তো থেকে গেছে। তো যদি এটা পার হয়ে চলে যেত, তাহলে আজকে আমাদের দেশটা কী হইতো? ওই বেচারিটা প্রবলেমে পড়তো না, আমাদের দেশ প্রবলেমে পড়তো না। আমি এই কথাগুলো বলার চেষ্টা করি যে ভুল কিন্তু আপনাকে ভুল পথে নিয়ে যাবে। জি, নিশ্চয়ই নিশ্চয়ই একটা ভুল, ওই জন্য আপনাকে সংশোধন, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি কাজ করছেন, আপনার উপর দায়িত্বগুলো। আপনি এখন তো মনে করেন আমাদের দায়িত্বকে ক্ষমতা মনে করে ভাই, মানিক ভাই প্লিজ এই ক্ষমতাটাতে না মনে করো। অনেকেই কিন্তু এখন আছে, দেখবেন আপনি তো সাংবাদিকতা করেন, আপনারা সব সাংবাদিকতা, আমরা কিন্তু সব বুঝি, কোনটা পায়েস কোনটা সুজি, তারপরে কিন্তু দেশটাকেই খুঁজি। অবশ্যই অবশ্যই ভাই, আপনার কাছে আমি হয়তো ফিরতে পারবো এক ঝলক। আমি একটা গান দিয়ে শেষ করব। জি, আমি তখন সেইটি আসবো, শেষে শুনবো। মানিক ভাই কি নিয়ে আগামীতে কাজ করতে চান এই নতুন বাংলাদেশে একটু বলবেন। দেশটা তো নিশ্চয়ই পাঠ্য বইয়ের ভারে নতুন প্রজন্ম কুঁজো হয়ে যাচ্ছে, মোবাইল স্ক্রিনে দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ঘোলা হয়ে যাচ্ছে, মাদকে সব দেশটা বিকিকিনি হয়ে যাচ্ছে, এগুলোর দিকে কতটুকু কাজ করবেন? আমরা যেমন এই গণ অভ্যুত্থানের পরে বলছি যে সব জায়গায় সংস্কার প্রয়োজন, এবং সংস্কার শব্দটা থেকেই কিন্তু সংস্কৃতি শব্দটা এসেছে। আবার ইংরেজি যদি কালচারের কথা বলি, এটা যে ল্যাটিন শব্দ থেকে এসেছে, তার অর্থ চাষাবাদ, মানে প্রতিনিয়ত নিজেকে উর্বর করা,
প্রতিনিয়ত নিজেকে শুদ্ধ করা। অবশ্যই এই গণ অভ্যুত্থান আমাদের মধ্যে এমনভাবে দাগ কেটে গেছে। আমার এখন মনে পড়ছে যে আমি তো হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য এবং গণসংযোগ হিসেবে আছি। এই জুলাই আগস্ট আন্দোলনে আমার সম্মানিত এমডি কিংবদন্তি শিল্প উদ্যোক্তা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া স্যার আমাকে ডেকে বললেন যে মানিক, সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করো। কিভাবে সহযোগিতা করা যায়? তাদেরকে খাবার দিয়ে, পানি দিয়ে, তাদের পাশে দাঁড়াও, চিকিৎসা দাও। এই যে একটা বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি, তিনি দেশপ্রেমের জন্যে তার আরেক কর্মকর্তাকে নির্দেশ দিলেন। এভাবেই কিন্তু বিপ্লবটা প্রাণে প্রাণে ছড়িয়ে গেছে। এখন যে চ্যালেঞ্জ এসেছে যে এই বিপ্লবকে আমরা ধরে রাখতে পারবো, আমাদের সামনে তিউনিসিয়া, আমাদের সামনে মিশর, আমাদের সামনে আরো অনেক অনেক রাষ্ট্রের উদাহরণ আছে, কিন্তু সেখানে বিপ্লব নস্যাৎ হয়েছে। ইথুন বাবু ভাই যেটা বললেন যে আমরা যদি লোভকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই চেতনাকে আমরা ধরে রাখতে পারবো না। সেই জায়গায় প্রতিনিয়ত সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড করে মানুষকে জাগিয়ে রাখবার যদি চেষ্টা করি, একটা কথা বলা হয় যে সঙ্গীত বা নাটক বা সাংস্কৃতিক কর্মকাণ্ড সমাজ পরিবর্তন করে। এটা তো এইবার প্রুভড হয়েছে যে এইসব দিয়ে মানুষ কি কথা বলেছে, মানুষ দেয়ালে দেয়ালে গানের লাইন লিখেছে, মানুষ গান গেয়েছে, মানুষ কবিতা বানিয়েছে, তারপর কি এগুলো অনুপ্রেরণা দিয়েছে। আমি ডিসেম্বরে 2023 ডিসেম্বরে লিখলাম, আমি নচিকেতা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে গাইলাম, ভোরের হাওয়ায় আভাস থাকে সকাল হবে কি না, গহীন রাত্রি শেষে আলো আসবে, এ কথা তো সবার কাছে জানা, তবু হতাশায় ভরে গেলে মন, খুঁজে ফিরি অনুপ্রাণন। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, এরাই আমাদের এখন আগামীর পথ দেখাবার অনুপ্রেরণা। অনেক ধন্যবাদ বাবু ভাই। হতাশায় যদি ডুবে যায় তাহলে আবার আমরা নতুন করে জাগবো, এরা অনুপ্রেরণা দেবে, অনুপ্রেরণা দিবে এই শহীদরা। সেটি মানিক ভাইয়ের প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা আমিও অবশ্যই, কারণ এক্ষেত্রে 71 থেকে নিয়ে আসেন, 71টাতে আজকে যদি না তুলে নিয়ে আসেন তাহলে তো আবার এটাকে ইয়ে করা হবে। আমি যেমন বলি যে এই যেমন দেশটা তোমার কারো বাপের না, যেমন 24টাও কারো বাপের না, 24টাও কিন্তু আমাদের সব। অবশ্যই অনেকে মনে করে যে 24 ওদের অমক সমক হ্যান। আমি বলি যে না ভাই, 24টা একটা ছোট্ট শিশুরও। কারণ আমি খুব ভালো করে দেখেছি ছোট্ট ছোট্ট শিশুরা গান করছে, দেখতে তোমার বাপিন নাকি কলা কলা, কিছু বললি ধরতে টিপি জনগণের গলা, পার্শ্ববর্তী দেশও এই গান নিয়ে চর্চা করছে। অবশ্যই এই গানটা নিয়ে আসছে। আমরা কলকাতায় এই গান হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে, তাকে জেলখানায় নিয়ে গেছে। তো আমরা বলতে চাইছি যে আবার আমি বারবার করে একটা কথা বলছি, দেশটা আমাদের সবার, দেশটাকে ভালোবাসতে হবে, একটা ভালো কাজ করতে হবে। আমরা শুনতাম, আমার মা শিক্ষিকা ছিল, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষটাকে, সঙ্গের সাথে যে এত বড় জাহাজ যদি পানিতে ভাসতে পারে, এত বড় লোহা, কিন্তু একটু লোহা গেলে কেন ডুবে যায়? কারণ তার তো কোনো সঙ্গ নাই। আমি যদি সঙ্গ ভালো থাকতে হবে, সঙ্গতেই আপনার অঙ্গ ভালো থাকবে, ঝঙ্গ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। আপনার মুখের কথা বলতে দিতে হবে, বলার স্বাধীনতা থাকতে হবে। বলার স্বাধীনতা থাকলে কিন্তু ওর ভুল যদি করে, আজকে আমি হয়তো কিছু কথা ভুল বলতে পারি, এটা সংশোধনে আসবে। আর ভুল না করলে তো সংশোধন, কিন্তু মারাত্মক কিছু ভুল করা যাবে না। 15 বছর আপনার দেশকে বলা যাবে না আমার বাপের দেশ, রাইট, এটা করা যাবে না। মানুষের অধিকার কেড়ে নিতে পারবেন না। যেমন আমার গান ছিল, যখন ইউনূস স্যারকে 6 মাসের জেল দিল, ওই দিনকার আমরা গান লিখব, আমার অধিকার নিচ্ছ কেড়ে, দেখো স্বৈরাচারে, দেখো সব কিছু বললেই ধরছে তারা, নিচ্ছে কারাগারে, লজ্জা শরম হারিয়ে গেছে, ভাবে না দেশের কথা, দুঃখ পেও না ও আমার রক্তের স্বাধীনতা, আমার অধিকার নিচ্ছে কেড়ে, দেখো স্বৈরাচারে, কিছু বললেই ধরছে তারা, নিচ্ছে কারাগারে। এগুলো তখন ইউনূস স্যার যেদিনই 6 মাসের জেল হয়েছে সেদিনই আমরা এই গান করছি। তো আমরা না মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। এই প্রতিবাদগুলো থাকবে, কিন্তু দেশটা আমাদের সবার, সবাই মিলে গড়তে হবে। দেশের যে কোনো ক্রাইসিস হোক, সবাই মিলে যখনই আসবেন দেখবেন ওই ক্রাইসিস মনে হবে না। আমি বন্যার মধ্যে দেখছি সব দল মত নির্বাচিত সবাই যাবে বলেছিল,
এই যে যেটা পাহাড় ভেঙে যে বন্যা আগামী আসলো। একদমই 30 সেকেন্ডে বলবেন যে আগামী যে ইলেকশন আসছে সেখানে আবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা যারা আছে তাদের মধ্যে কি আবার ভাঙন তৈরি হবে কিনা, প্রত্যাশার কি আপনার, এটি একদমই আমাকে 30 সেকেন্ডে বলুন। দেখেন, একদল আছে ভাঙার জন্য, একজন আছে গড়ার জন্য। এদেরকে ভাঙা গড়ার খেলা এই দেশে এখন 71 স্বাধীনতার পরে 54 বছর পরেও চলছে। আমি আপনাকে দেখতে পারি না, ওই আমাকে দেখতে পারে না। হিংসার থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের কর্ম জীবনগুলো ঠিক করতে হবে, ছেলে মেয়ের কথা চিন্তা করতে হবে, দেশের কথা চিন্তা করতে হবে, আগামী জেনারেশনের কথা চিন্তা করতে হবে। আমরা দেশটাকে নিয়ে যাবো কী করে? কারণ দেশে এখনও কিন্তু ওই হানাদাররা এখনও আছে, যারা 71-এ আমাদেরকে নিরস্ত্র করে দিয়েছিল, যারা 71-এ আমাদের মা বাবানের ইজ্জত লুট করেছিল, তারাও কিন্তু এখন আছে। আপনি ভালো করে খেয়াল করলে পাবেন, এই সংস্কার যদি না করতে পারেন এইরকম থাকবেই। জি, একদম শেষে দর্শকের জন্য কি কোনো কিছু বলার আছে? দর্শকের জন্য একটা কিছু বলা আছে, মাই টিভিকে ধন্যবাদ। আর ছোট্ট একটা সুন্দর কথা বলি, সকালবেলা ঘুম থেকে উঠে একটা ছোট্ট ভালো চিন্তা করলেই দেশ সুন্দর চলবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মানিক ভাই, আপনার জন্য 30 সেকেন্ড। আমি সবাইকে বলবো বা মনে করিয়ে দিতে চাই, বা আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমি বলতে চাই যে ক্ষমতা হচ্ছে সূর্যের মতো। এটা রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে। সূর্য যেমন মানুষকে আলোকিত করে, ঠিক একইভাবে পুড়িয়েও দেয়। এখন আপনি কি পুড়বেন? 16 বছরে যারা ছিলেন তারা কিন্তু সূর্যের আলোকে পুড়ে গেছেন। সামনে যারা আসবেন তারা নিশ্চয়ই আলোকিত হবেন, এই প্রত্যাশা করি। আমি একটা ছোট্ট গানের 4 লাইন কি বলা যাবে? আপনি গানের 4 লাইন বলবেন, বাবু ভাই যদি চেষ্টা করে গান দিয়ে, যদি চলেন তাহলে গান গাইতে গেতেই আমরা শেষ করব। তাহলে আমি, জি প্লিজ। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, বিশ্বে এগিয়ে যাও, নতুন শপথে, নতুন শপথে মাথা উঁচু করে দাঁড়াও। তুমি নিপীড়িত মানুষের, দিকহারা মানুষের মনের ভেতর আনো আশা অনিশেষ, আশা অনিশেষ। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, বিশ্বে এগিয়ে যাও, নতুন শপথে, নতুন শপথে মাথা উঁচু করে দাঁড়াও। আমি তো আমাদের যে গানটা আমার শ্রোতা ভক্ত দেশে বিদেশে সবসময়ের জন্য আমাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখেছে, দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। অনেক অনেক ধন্যবাদ ইথুন বাবু ভাই, অসংখ্য ধন্যবাদ আমিরুল মোমিনিন মানিক, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে এই অতিথিদের নিয়ে, আবার কোনোদিন আপনাদের সামনে আসব। আমরাও মনে করি যে রক্ত পেরিয়ে নতুন বাংলাদেশ আসলো, সেই নতুন বাংলাদেশ গড়তে যে যার জায়গা থেকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। আর সেক্ষেত্রে সকল হতাশা দূর করে নতুন করে রুগ্ন শাখায় শূন্য বনে ফাগুন আনতে হবে। আল্লাহ হাফেজ।